সবাই স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে। আমি সৌম্য। আজকে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে। বেল আইকনটা প্রেস করে সঙ্গে সঙ্গে ইনফরমেশন তোমার কাছে পৌঁছে যাবে। পুরোনোদের প্রচুর লাইক কমেন্ট শেয়ার উদ্বুদ্ধ করে, সুন্দর সুন্দর সমস্ত কমেন্টগুলো রয়েছে। আসা যাক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে। তোমরা দেখেই বুঝতে পারছো এই পয়েন্টগুলো এবং এছাড়া আরো কিছু পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটার মধ্যে যে বিষয়টা নিয়ে শুরু করতে চলে সেটা ডেলয়েট কোম্পানি। ডেলয়েট হচ্ছে এই মুহূর্তে ওরা ইন্ডিয়ার যে ইন্ডিয়ান ইকোনমিটাকে নিয়ে স্টাডি করছিল এবং স্টাডি করে ওদের যে রিপোর্টটা ওরা প্রকাশ করেছে সেখানে খুব পজিটিভ খবর দেখিয়েছে। 2025 সালের কথা ওরা টার্গেট রেখেছে, সেখানে বলছে 7% রেটে কিন্তু গ্রোথটা বাড়তে চলেছে। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে বাকি যারা যারা বলছিল প্রত্যেকের কথাগুলো কিন্তু একটা জায়গায় মিলে যাচ্ছে এবং সেই মিলটা হচ্ছে কোথায়? সেই মিলটা হচ্ছে যে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ আসছে আগামী দিনে, এটা সম্পর্কে সকলে নিঃসন্দেহান রয়েছে। তো এর মধ্যে কোনো সন্দেহ নেই। বেশ, শুরু করা যাক প্রথম খবর দিয়ে, সেটা হচ্ছে বেল। বেলকে নিয়ে যে বক্তব্য রেখেছি সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, ইন্ডিয়ান গভর্নমেন্টের কোম্পানি, প্রচুর অর্ডার পেয়েছে। কনস্ট্যান্টলি ডিফেন্স ইকুইপমেন্ট সাপ্লায়ার হিসেবে কাজ করে কোম্পানিটা। তো সেই ডিফেন্স সেক্টর থেকে ওরা আস্তে আস্তে আরো পজিটিভ জায়গায় যাচ্ছে। যে সেক্টরের দিকে আসছে সেটা হচ্ছে স্পেস রিসার্চের উপরে। স্পেস রিসার্চের যে ইকুইপমেন্ট গুলো, যে ইলেকট্রনিক সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো তৈরি করা হয় তার ব্যাপারে এরা কিন্তু রীতিমতো ভাবে উৎসাহী হয়ে উঠেছে এবং কাজ শুরু করে দিয়েছে। প্রেজেন্ট যে খবরটা এলো সেটা হচ্ছে কানাডার একটা কোম্পানি রয়েছে, রেলিসেট ইঙ্ক বলে কোম্পানিটা, রেলিসেট ইঙ্ক। তো সেই রেলিসেট ইঙ্কের সঙ্গে ওরা কিন্তু স্পেস প্রজেক্টের ব্যাপারে বেশ কিছু অর্ডার পেয়েছে এবং এই অর্ডারগুলো শুধু পাওয়া নয়, ওদের সঙ্গে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এমওইউ বলে, এই হিসেবে ওরা কিন্তু কাজ করছে এবং এর ফলে আগামী দিনে স্পেসের ক্ষেত্রেও কিন্তু পা রাখতে চলেছে বেল। এবং আমরা দেখব ভবিষ্যতে যে সবচেয়ে বড় যেটাকে ইমার্জিং টেকনোলজি বলা যায় সারা বিশ্বের মধ্যে, সেটা কিন্তু হচ্ছে স্পেস রিসার্চ। তো স্পেস রিসার্চ ডিফেন্স দুটোই খুব প্রয়োজনীয়। স্পেস রিসার্চে কিন্তু ভারত একদম নতুন, মানে জাস্ট আশা বলা যেতে পারে। এবং যেটা বলছে ভারত যেসব এরিয়ায় যাচ্ছে, সেসব জায়গায় ছুটছে, সেগুলো কিন্তু পুরো সোনা হয়ে যাচ্ছে এবং সারা ওয়ার্ল্ড তাকিয়ে রয়েছে কিন্তু ইন্ডিয়ার দিকে। কারণ ইন্ডিয়ার যে মুভমেন্ট গুলো করছে বাকিরা করতে পারছে না। গ্লোবাল সেক্টরে যেরকম ডো জোন্স বা আমরা দেখলাম যেটা বাকি যেসব ইন্ডেক্স গুলো রয়েছে প্রত্যেকটা তাকিয়ে রয়েছে কিন্তু ইন্ডিয়ার দিকে। কারণ ইন্ডিয়ান গ্রোথ রেট আনবিলিভেবল এবং সেটা একেবারে নিঃসন্দেহান, যেটা আমি প্রথমে বলছিলাম। এবারে ইন্ডিয়া যেসব স্টক গুলো নিয়ে, যে পয়েন্ট গুলো নিয়ে রিসার্চ করছে, সেগুলো অলরেডি হয়তো শুরু হয়ে গেছে, অন্যান্য জায়গায় অনেকটা এগিয়ে গেছে, কিন্তু অনেক পরে শুরু করেও কিন্তু ইন্ডিয়া ওদেরকে ছাড়িয়ে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে সেটা। তো এক্ষেত্রে তার কোন রকম পার্থক্য হবে না। তো শুরু করেছে এরা, সুতরাং এই কোম্পানিকেও কিন্তু একটা বড় জায়গা দিতে হয়। তো আসা যাক সেকেন্ড কথা, এই সূত্রে বলা এমটার টেকনোলজি, এরাও কিন্তু স্পেস রিসার্চ উপর কাজ করছে। অথচ তাকিয়ে দেখবে বা একটু রিসার্চ একটু দেখে নিলে দেখতে পারবে যে কোনো রিটার্ন নেই। অদ্ভুত ভাবে কোনো তেমন ভাবে সেলস গ্রোথ বাড়েনি। ব্যাপার হচ্ছে কি, অর্ডার এসছে, অর্ডারটা ইমপ্লিমেন্ট হবে, তারপরে কোম্পানিটার মধ্যে গ্রোথ দেখতে পারবে। এখনই সঙ্গে সঙ্গে প্রশ্ন তোমাদের চলে আসবে, তাহলে কি স্যার এখন এন্ট্রি করা যায়? এন্ট্রির কথা না, বিজনেসটা বোঝো। শুধু বিজনেসটা নিয়ে কথা বলছি, বিজনেস বুঝলে সব হয়ে যাবে। আর যদি বিজনেসটা বুঝতে না পারো তাহলে কিন্তু কিচ্ছু হবে না। বিজনেসটা কোথায় ইমপ্রুভমেন্ট হলো তখন ঝাঁপিয়ে পড়লাম, তার আগে ঝাঁপাবো না, এই চিন্তা ভাবনা থাকলে কিন্তু লস হয়ে যাবে। ওই কিছুদিনের জন্য কেউ বলে দিল, কোনো টিপস দিল, যেসব টিপসের তো ইউটিউব ভরা শুধু টিপস, এইখানে টিপস ওখানে টিপস, হোটেলে একটা টিপস জানতাম, এখন দেখি ইউটিউবের টিপস দিচ্ছে। তো এনিহাও, তো সেসব জায়গায় যে জায়গায় যাবে, যে শুধু কিছু স্টকের নাম শুনে সেখানে ঝাঁপাবে, তারা কিন্তু একদম আজ ঠিক আছে কারণ মার্কেট ওপরে উঠছে, যেদিন মার্কেট পড়বে সেদিন কিন্তু সব সময় পড়ে যাবে, তখন যে টাকাটা রেখেছিলে সব আটকে যাবে। ভাবো বিজনেসটা, ভাবো লং টার্ম গ্রোথ চিন্তা ভাবনা করো, শর্টে একেবারে ভেবো না। এবার আসছে সেকেন্ডের দিকে, ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড। এইও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি, একটা করে এগিয়ে চলেছে রিনিউয়েবল এনার্জি সেক্টরে, কিন্তু ভালোভাবে প্রভাব বিস্তার করছে। মানে এদের যে প্রেজেন্ট যে প্রজেক্টটা পেয়েছে পাওয়ার প্রজেক্টের উপরে, পাওয়ার প্রজেক্টের ব্যাপারে এনটিপিসি কোম্পানি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এদের সঙ্গে কিন্তু একটা অর্ডার নিয়েছে। মানে 6100 কোটি টাকা, 6100 ক্রোর্স এর একটা বড় অর্ডার এনটিপিসির কাছ থেকে পেয়েছে এবং এর ফলে এরা ইমিডিয়েটলি আরেকটা পজিটিভ জায়গায়, একটা ল্যান্ডমার্কের দিকে এগোচ্ছে। কোম্পানিগুলো একটার পর একটা এগিয়ে চলেছে, পজিটিভিটি খবর পাওয়া যাচ্ছে। কিছু আছে অর্ডার এসছে, কিছু আছে কাজ করছে। এমটারকে নিয়ে যে কথাটা বলছিলাম, এর অর্ডার কিছু এসছে, তারা কনসেন্ট্রেশন রেখেছিল ব্লুম এনার্জির দিকে। ব্লুম এনার্জি থেকে মুখটা চেঞ্জ করে তারা আস্তে আস্তে চেঞ্জ করে নিয়ে আসছে মাল্টি ন্যাশনাল কোম্পানি স্পেস রিসার্চ
এর উপর যে কাজকর্মগুলো করে, অ্যারোস্পেস ডাইনামিক্স এর উপর কাজ করে তাদের উপরে, এবং যে প্রজেক্টিভিটি যে ম্যানেজমেন্ট তরফ থেকে অনেকেই ফ্রাস্ট্রেটেড, বলছে ম্যানেজমেন্ট কিন্তু নেগেটিভ কথা বলছে, গতবারে বলেছিল পজিটিভ নেগেটিভ। এত সহজ ব্যাপার নয়, সময় লাগবে, সময় ধৈর্য ধরে। কোনো কোম্পানি কেউ চায় না নিজের কোম্পানি উঠে যাক, সুতরাং এরাও চাইবে না নিজের কোম্পানি খারাপ হোক। আমাদের ইনভেস্টমেন্ট যে সামান্যটুকু তার থেকে বহু গুণ টাকা কিন্তু ওদের ইনভেস্টেড রয়েছে, সুতরাং এই চিন্তা ভাবনা করতে হবে। অবশ্যই নজর রাখতে হবে আমাদেরকে, রিস্কি কোম্পানি, রিস্ক দিয়ে নজর রেখে কাজ করতে হবে। তো বোঝা গেল ইমিডিয়েটলি 6100 কোটি টাকার কিন্তু প্রজেক্ট নিয়ে এরা কাজ করছে। তো এই প্রজেক্টের উপর কাজ হওয়ার সঙ্গে সঙ্গে এদের একটা মাইলস্টোন যোগ হবে এদের সঙ্গে। চলে আসবো এফটিএসই ওয়ার্ল্ড। এই যে এফটিএসই, এটা একটা ইন্ডেক্স ফান্ড, কিন্তু এটা কিন্তু ইন্ডেক্স, একটা নট ফান্ড, এটা একটা ইন্ডেক্স। আমাদের ইন্ডেক্স যেরকম আমরা ডো জোন্স দেখেছি আমেরিকার ক্ষেত্রে, ইউএসএ আমরা দেখেছি নিফটি, আমাদের সেন্সেক্স, আমাদের যেরকম ইন্ডেক্স, এরকম ইউকে তে কিন্তু এদের একটা ইন্ডেক্স আছে, নাম হচ্ছে এফটিএসই। তো এফটিএসই ওয়ার্ল্ডে যে বক্তব্য রাখা হয়েছে, এদের একটা বড় অর্গানাইজেশন যারা ইনভেস্টমেন্ট থাকে, এবং বড় বড় ইনভেস্টাররা, মানে 2-10 কোটির ব্যাপার না, দেখেন 100 কোটি 1000 কোটি গল্প, তারা সব কিন্তু তাকিয়ে থাকে এই ইন্ডেক্সটার দিকে। এখানে কিছু রিসার্চার থাকে, তার কাজ হচ্ছে সারা বিশ্বের সমস্ত স্টকগুলোকে নিয়ে রিসার্চ করার, ডিফেন্স সেক্টর, অ্যারোস্পেস সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর, তারপরে এই সমস্ত ইমার্জিং যেসব সেক্টরগুলো রয়েছে সেগুলোর দিকে নজর রাখে, এবং তারা অ্যানালিসিস করে স্টকগুলো, সারা বিশ্বের সেরা সেরা স্টকগুলো আলোচনা করে। তো কেন আমি কথাটা বলছি, এফটিএসই ইন্ডেক্সের কথা কেন আমি বলতে চাইছি, তার পিছনে একটা বড় কারণ রয়েছে। কারণটা হচ্ছে, সেটা কোম্পানিটার নাম হচ্ছে কোচিন শিপওয়ার্ড। কোচিন শিপওয়ার্ডকে তোমরা দেখেছো আগের দিন কিরকম 10% বেশি জাম্প করে গেল। আমি কিন্তু বহুবার তার আগে বললাম, যখন মার্কেট পড়ে গেল তখন বললাম এটা কিন্তু একটা প্যানিক, এটা আমাদেরকে এমন ভাবে তৈরি করে দিচ্ছে বা এমন একটা ভয় দেখাচ্ছে, অনেকেই সেল করে বেরিয়ে গেছে। এবং আমাকে যারা যারা বলছে বেশ দুঃখের সঙ্গে যে আমি সেল করে দিয়েছি এবং সেল করেছি, মানে ওরা মার্কেট পড়ার সঙ্গে আর চিন্তা ভাবনা করে না, যা দেখে সঙ্গে সেল করে দেয়। অনেকে পোর্টফোলিও যারা ডাউন বলে চিন্তা ভাবনা করছে, দুঃখ পাচ্ছে, তাদের ব্যাপারটা আলাদা, তারা চিন্তা করছে, টেনশন রয়েছে। কিন্তু যারা সেল করে আউট করে বেরিয়ে যাচ্ছে তারা সবচেয়ে বোকামো করছে, এবং তারা আজকে সব মাথায় হাত দিয়ে বসে রয়েছে। তাদের ঘটনা কি, অনেকটা জায়গা ভালো ছিল। তো ইউকে টপ ইন্ডেক্স ফান্ডে যারা রয়েছে, টপ ইন্ডেক্সে যে রয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী তারা কিন্তু, যেটাকে আমি বলছিলাম কোচিন শিপওয়ার্ড যে 10% জাম্প করেছে, ওদেরকে কিন্তু একটা জায়গা দিয়েছে, এবং ওদেরকে বলেছে যে একে প্রথমের দিকে নিয়ে এসছে কোচিন শিপওয়ার্ড সারা বিশ্বের মধ্যে একটা জায়গা। ফলে ইমিডিয়েটলি প্রায় আমরা দেখলাম যেটা অ্যাপ্রক্সিমেট 30 মিলিয়ন ইনভেস্টমেন্ট, $30 মিলিয়ন ইনভেস্টমেন্ট ইনফ্লো হওয়ার সম্ভাবনা আছে। দুটো হয়, একটা ইনফ্লো, একটা আউটফ্লো। ইনফ্লো কথার অর্থ হচ্ছে যেখানে ইনভেস্টমেন্ট করছে ইনভেস্টাররা, এফআইআই যারা রয়েছে, এফডিআই যারা রয়েছে, তারা ইনভেস্ট করছে, কারণ জানে ডিফেন্স সেক্টর ইমপ্রুভ করবে, তারা জানে কোচিন শিপওয়ার্ড আগামী দিনে কত ইমপ্রুভ করতে পারে। সেই কারণে কিন্তু এদেরকে এই কোম্পানিতে ইনভেস্ট করেছে, এবং এর একটা পজিটিভ ব্যাপার কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পারবো। কোচিন শিপওয়ার্ড অলরেডি অর্ডার পর অর্ডার পেয়ে গেছে, একটা পর একটা অর্ডার পাচ্ছে, এটা একটা তো বড় পজিটিভ খবর। আর প্রেজেন্ট খবর যেটা, সেটা হচ্ছে বড় বড় ইনভেস্টাররা বাইরের আছে, তারা কিন্তু এবার ইনভেস্ট করা শুরু করে দেবে। তো এই ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা কোচিন শিপওয়ার্ডকে নিয়ে বলার রয়েছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা ঘটনাটা হচ্ছে আর একটা অর্ডার যুক্ত হয়েছে, মানে কনস্ট্যান্ট অর্ডার পেয়ে চলেছে। 65 ভেসেলস কিন্তু ইমিডিয়েটলি অর্ডার পেয়েছে, 65 ভেসেলস অর্ডার দিয়েছে, এবং তার পরিমাণ হচ্ছে 22,000 কোটি টাকা, 22,000 crores। এই টাকাটা কিন্তু ইনভেস্টেড হচ্ছে, এবং অর্ডার এসছে 65 ভেসেলস এর ব্যাপারে, এবং এর জন্য যে কোম্পানিটা রয়েছে সে কোম্পানির নাম হচ্ছে কোচিন শিপওয়ার্ড। ফলে এদের অর্ডার বুকটা আরো সমৃদ্ধশালী হয়ে উঠলো। আমরা চলে আসবো নেক্সট পয়েন্টের দিকে। কেন সবসময় বলি আমরা, সেটা হচ্ছে ভোদাফোন ইন্ডিয়াকে নিয়ে কথা বলবো। ভোদাফোন ইন্ডিয়া হচ্ছে এমনই একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এই কোম্পানিটাকে, সেই কোম্পানিটার বক্তব্য হচ্ছে, আমরা দেখলাম এই মুহূর্তে যে খবরটার দিকে, সেটা হচ্ছে 70 থেকে 80,000 কোটি টাকার কিন্তু বিরাট বড় একটা চার্জেস ওদের উপর রয়েছে, এবং এর ফলে কোম্পানিটা একদিনে 21% কিন্তু ডাউন হয়ে গেছে। তোমরা একটা জিনিস কি যদি বোঝো না, 10 টাকা 52 পয়সার স্টক, 25 টাকা 30 টাকা স্টক, এইটা দেখে এত লাভ, মানে লোভনীয় মনে করো ব্যাপারটাকে, তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে কিনে রাখো। তোমরা এই কনসেপ্টটা তোমাদের নেই যে আমি যদি 10 টাকা করে শেয়ার 10,000 কিনে রাখি, তার যা অবস্থা দাঁড়াবে, আমি যদি 10,000 কোয়ান্টিটির 10টা মাত্র স্টক কিনে রাখি, তার থেকে অনেক অনেক বেটার হবে। কারণ এই 10 টাকার স্টকগুলো ম্যানিপুলেট করা এক নাম্বার সোজা অপারেটরের পক্ষে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এইসব স্টকগুলো ফেসে যাওয়ার সম্ভাবনা বহু গুণ থাকে।
অনেক অনেক এখানে সাবস্ক্রাইবার রয়েছে, অনেক যারা আমার সঙ্গে যোগাযোগ, তারা কিন্তু সব ফেসে রয়েছে এই সব ধরনের স্টকগুলোতে। যখন তারা কেনে তখন এগুলো একবারও জিজ্ঞেস করে না, এবার যখন বিক্রি করার সময় আসে বা যখন আউট হওয়ার সময় তখন যখন ফেসে যায় তখনই তাদের মনে পড়ে যায়, তখনই ফোন করে, তখনই আসে, তখনই ছোটাছুটি করে। এই ঘটনাটা কিন্তু সুপ্রিম কোর্টে ওরা গেছিল এবং সেখান থেকে কিন্তু যে নিউজটা আসে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট ওদেরকে বলে দেয় যে এই টাকাটা দিতে হবে। এই ধরনের স্টকগুলো যদি উঠে যায় বা এমন সিচুয়েশনে স্টকগুলো আটকে যায় তাহলে পর তোমাদের কষ্টের টাকাগুলো কিন্তু সব আটকে যাবে। তো এইটা কিন্তু একটা ব্যাপার। পজিটিভ ব্যাপার হচ্ছে ভোদাফোন কোম্পানির প্রেজেন্ট নিউজ হচ্ছে $3.5 বিলিয়ন ওরা খরচা করছে 4G নেটওয়ার্কটাকে এক্সপেনশন করার জন্য, অর্থাৎ 5G রোল আউট করতে চলেছে এবং এই ব্যাপারে ডিল করছে এরা নোকিয়ার সঙ্গে, এরিকসনের সঙ্গে এবং স্যামসুং এর সঙ্গে। ভালো কথা, সবই ঠিক, কিন্তু অসুবিধাগুলো কোথায় রয়েছে? অসুবিধাটা রয়েছে ওদের কাস্টমার কিন্তু লুজ করে চলেছে কনস্ট্যান্টলি। এই কাস্টমার লুজ যদি হয়ে যায় তাহলে 5G করুক কি 6G করুক আলটিমেটলি কোনো লাভ নেই। এই কোম্পানিতে এমন সিচুয়েশনে বহু মানুষ রয়েছে ইউটিউবার যারা পেনি স্টক দেখিয়ে, লোভ দেখিয়ে 10 টাকা 15 টাকা স্টক এরপরে যাবে 200 টাকা 2000 টাকা এইসব বলে বলে সাধারণ মানুষকে কিন্তু কিভাবে বোকা বানাচ্ছে। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ভোদাফোনের মতো সব কোম্পানিগুলোর নাম, ভোদাফোন আইডিয়া, ভোদাফোন, এইসব কোম্পানির নাম শুনে মানুষ ভাববে যে এই কোম্পানিতে তো কোনো অসুবিধা নেই, ভালো কোম্পানি, ইনভেস্ট করি। কিন্তু কোম্পানি উঠলো কিনা পরের কথা, তোমার কষ্টার্জিত টাকাটা তো আটকে গেল। তো এই জিনিসটা সবসময় মনে রাখবে, এই পেনি স্টক যে বা যারা বলবে মনে রাখবে তাদের কোনো স্বার্থ রয়েছে। যে বা যে সমস্ত ইউটিউবার তোমাদেরকে যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলাবে, যে আমার লিঙ্কে ক্লিক করে তোমার ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন, জানবে তার মধ্যেও স্বার্থ লুকিয়ে রয়েছে প্রত্যেকটা। কোনো মিউচুয়াল ফান্ড যখন তুমি করছো, তাদের যখন কোনো ব্রোকারের নাম বলে দিচ্ছে, জেনে রাখবে তার পেছনে কোনো স্বার্থ রয়েছে। আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন, আমার কাছে অজস্র বড় বড় কোম্পানির তরফ থেকে আমার কাছে কত মেইল এসছে, আমি দেখানোর এখানে আমার কনফিডেন্সিয়াল ডেটা আমি দেখাতে পারি না, কারণ ওদের সঙ্গে যে ব্যাপার। কিন্তু আজ পর্যন্ত কখনো কাউকে আমি কখনো সকলকে ফিরিয়ে দিয়েছি এই রিজনে যে আমি আমার অর্গানাইজেশনটাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট রাখছি, একটি টাকাও কোনো কিছুর বিনিময় নয়। আমি যেটা করি সেটা হচ্ছে পিওরলি মানুষের সাহায্যের জন্য, সার্ভিসের জন্য। কাউকে পেনি স্টক বলে আটকে দেওয়ার চেষ্টা করি না, কোনো কাউকে ব্রোকিং ফার্মে কোম্পানিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে নাম দিয়ে পরবর্তীতে তার জন্য কমিশন খাওয়ার চেষ্টা করেন, জীবনে মহাপাপ কাজ এগুলো। আর তৃতীয়ত, কোনো কাউকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলিয়ে পার্টিকুলার স্টকের নাম বলিয়ে এইখানে এইসব ডিম্যাট অ্যাকাউন্ট খুলো, কোম্পানি থেকে লিঙ্কে ক্লিক করো তবে এই সুযোগ দেবো, এইগুলো বাজে কাজ। এর মাধ্যমে নিজেদের চিপ মেন্টালিটিটা কিন্তু প্রকাশ করা হয়। আসা যাক ইম্পর্টেন্ট কথাগুলোর দিকে। কাস্টমার লুজিং করছে ভোদাফোন আইডিয়া, এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট, এটার ফল কিন্তু ভবিষ্যতে আসবে। আসা যাক আইপিও নিয়ে। আইপিও নিয়ে কখনো আমি বলি না, কেন বলি না, কারণ ম্যাক্সিমাম আইপিও কিন্তু হিস্টোরিক্যাল ডেটা পাওয়া যায় না। শুধু হিস্টোরিক্যাল ডেটা না, তোমার এখানে বার্গেন করার সুযোগ থাকে না। যে কোনো স্টকের তুমি নেবে যখন, বায়ার আর সেলার, বুল থাকছে বিয়ার থাকছে, তারা মানে বিয়াররা কি বলছে দাম পড়বে আর বুল বলছে দাম উঠবে। তো এদের মধ্যে যখন টাগ অফ ওয়ার হয় তার মাধ্যমে একটা দাম একটা জায়গায় দাঁড়ায়। তো এইটা কিন্তু এই আইপিওর ক্ষেত্রে হয় না। কোম্পানি যা দাম ঠিক করে দেয় সেই দামে তোমাকে নিতে হয়, এই জন্য আইপিও থেকে দূরে থাকতে বলি। কিন্তু বহু লোক আমাকে এই আইপিওটার জন্য বলছে এবং 120 টাকা দামের আইপিওটা বলছে ডবল হয়ে যাবে, এবং এটা কি ডবল হওয়ার সুযোগ রয়েছে সেটা কিন্তু জানার জন্য অনেকে আমাকে জিজ্ঞেস করছিল। কোম্পানি কি নাম? এটা এনবিএফসি কোম্পানি, মানবা ফাইন্যান্স লিমিটেড। তো এই যে মানবা বা MENBA, মানবা ফিনান্স লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু 1998 সালে স্থাপিত হয়। এটা এনবিএফসি কোম্পানি, লোন দান করে। এদের টার্গেট যে কাস্টমার রয়েছে তারা হচ্ছে যারা এমপ্লয়ার, মানে কোনো চাকরি বাকরি করে, আর দ্বিতীয়ত সেলফ এমপ্লয়েড, যারা কোনো নিজের ছোটখাটো ব্যবসা করছে, এই সবগুলো টার্গেট করা আছে। কোম্পানি কোথায় কোথায় টার্গেট করছে? আরবান সেক্টরে করছে, সেমি আরবান সেক্টরে করছে এবং কিছু দূর দূরান্তে জায়গায় কাজ করছে, এরা টার্গেট করে রেখেছে। ভালো কথা। কোম্পানির ম্যাক্সিমাম কাজ হচ্ছে ফাইন্যান্সের কাজ করা। তুমি একটা প্রোডাক্ট কিনছো, কোনো একটা অটো কিনছো, কোনো একটা স্কুটার কিনছো, কোনো একটা বাইক কিনছো, 85% পর্যন্ত ফাইন্যান্স কিন্তু এই কোম্পানি করছে, বাকি 15% তোমাকে কাজ করতে হচ্ছে। কোম্পানির ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। এদের ডিলারের সংখ্যা কত? 1100 মতো ডিলার এখানে রয়েছে, যারা সারা ভারত জুড়ে রয়েছে। স্পেশালি এদের মহারাষ্ট্রে রয়েছে, রাজস্থানে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, আরেকটা জায়গায় রয়েছে, এই মধ্যপ্রদেশে রয়েছে। এই জায়গাগুলোতে এদের কিন্তু 190টা ইলেকট্রনিক ভেহিকলস ডিলার্স আছে, 190 সারা ভারত জুড়ে। এদের মধ্যে এরা কাজ করছে বেশ। এদের যে AUM, মানে এই পর্যন্ত লোন দিয়েছে এরা 9000, এদের সংখ্যা 90,000 লাখ,
মানে 900 কোটি টাকা মতো লোন কিন্তু দান করেছে। একদম স্মল ক্যাপ কোম্পানি, এদের যদি মার্কেট ক্যাপ দেখো খুবই ছোট, মানে যার জন্য রিস্ক প্রচন্ড বেশি রয়েছে। এদের মোস্ট প্রবাবলি 600 কোটি টাকার মতো কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে। কম ইভি যে সমস্ত কাজ সেগুলোর ক্ষেত্রে কাজ করে। খুব ভালো কথা, ইভি যারা যারা কিনতে চায় তারা লোন যদি চায় এই কোম্পানি লোন প্রোভাইড করে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা অলরেডি গ্রে প্রিমিয়াম কিন্তু 50%, মানে এটা ডবলের জায়গায় চলে যাচ্ছে। তো 120টা মানে 180 টাকা হয়েছে, ওটা 240-এ চলে আসতে পারে। তো এটা এক্সপার্টরা বলছে, ফলে এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার। কিন্তু আইপিওতে আমি নিজে কখনো চেষ্টা করি না, আর তোমাদের ক্ষেত্রে বলবো যেন একটু দূরে থাকা যায়, সেটা দেখো। এর মধ্যে আমরা অনেকগুলো খবরই পেয়ে গেলাম। আমরা বেলের খবর হয়ে গেল, এফটিএসসি খবর হয়ে গেল, আইপিওর খবর হয়ে গেল, এইবারে বেলের খবর হয়ে গেল। রইল বাকি আইআরইডিএ। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাকে নিয়ে বক্তব্য রাখা। আইআরইডিএ তো আমরা জানি একটা এমন সেক্টর যেখানে এনবিএফসি হিসেবে কাজ করছে। এটা গভর্নমেন্টের মিনি রত্ন কোম্পানি। শুধু এইগুলো তো সাধারণ ঘটনা গেল, অসাধারণ ঘটনাগুলোর মধ্যে রিনিউয়েবল সেক্টরে ইমপ্রুভমেন্ট হলে এই কোম্পানিগুলো গভর্নমেন্টকে এবং প্রাইভেট সেক্টর সমস্ত কোম্পানিকে লোন দিয়ে থাকে। কিন্তু এটা কিন্তু একা নয়, অর্থাৎ মনোপলিস্টিক বিজনেস নয়। আরইসি লিমিটেডও কিন্তু এদের সঙ্গে রয়েছে, আইআরএফসিও রয়েছে এদের একই গোত্রের। আইআরএফসি স্পেশালি রেলের সেক্টর ক্ষেত্রে হচ্ছে আলাদা, আরইসি এদের মুখ্য কম্পিটিটর। কিন্তু তা সত্ত্বেও আইআরডিএ ওভারভ্যালু, তা সত্ত্বেও এর ফিউচার প্রসপেক্ট অনেক বেটার রয়েছে রাদার দেন আরইসি এই মুহূর্তে বলে মনে করে নেওয়া হচ্ছে। প্রশ্ন আবারও আসছে, তাহলে কি এই মুহূর্তে আমি কিনবো? একেবারে আমি কেনা বেচার মধ্যে যাচ্ছি না, আমি বলছি বিজনেসটা বুঝো। আসা যাক কোম্পানির ক্ষেত্রে। এই কোম্পানিটি কিন্তু প্রেজেন্টলি এসজেভিএন কোম্পানি, এদের সঙ্গে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে। অর্থাৎ এসজেভিএন ও রিনিউয়েবল এনার্জি কাজ করে, আইআরডিও কাজ করে। আইআরডি কি করে? লোন দান করে, আর এসজেভিএনও কিন্তু ইমপ্লিমেন্টেশন কাজগুলো করে। ফলে এদের মধ্যে ইমিডিয়েট যে জায়গাটা হচ্ছে 900 মেগাওয়াটের একটা হাইড্রো প্রজেক্ট কাজ করছে এসজেভিএন, এবং এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা এসডিভিএন এবং আইআরডি দুজনে মিলে কিন্তু নেপালে এদের প্রজেক্টটা ইনস্টল করতে চলেছে। কি ব্যাপার দাঁড়ালো? আইআরডিএ ইমিডিয়েট যেটা বলা হয় ফাইন্যান্স ব্যাপারটা করছে, এসজেভিএন ইমপ্লিমেন্টেশনে কাজ করছে। ফলে দুটো কোম্পানি কিন্তু দিকে নজর রাখবো আমরা, দুটো কোম্পানি ভবিষ্যতে ভালো করবে। আইআরডিএ এর ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখছি লার্জ ক্যাপ জায়গা চলে গেছে। 60,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটাল কোম্পানিটা, যেটা আমি বলছিলাম 62,000 কোটি। পি রয়েছে এর মধ্যে 46, আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 24.9। অর্থাৎ যদি আমি দেখি এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু ওভারভ্যালু দেখাচ্ছে। কিন্তু এই যে ওভার ভ্যালুয়েশন শুধু পি দিয়ে নয়, পিজি দিয়ে নয়, ওভার ভ্যালুয়েশন কি? ভ্যালুয়েশনটা তৈরি করে বিজনেস। বারবার বুঝতে হবে ব্যাপারগুলো। ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্রচুর সুবিধা করে আমাদেরকে পুরো দিক দেখিয়ে দেয়, কবে কখন কোন জায়গায় মার্কেটে পার্টিকুলার স্টকটা কতটা সময়ের মধ্যে কতটা জাম্প করতে পারে, এতগুলো জিনিস কিন্তু বুঝিয়ে দেয়। তো এইখানে যে বক্তব্যটা রাখা সেটা হচ্ছে, এই মুহূর্তে কোম্পানিটার ক্ষেত্রে আইআরডি এর বিজনেস রয়েছে বিশাল, এবং যত রিনিউয়েবল এনার্জি সেক্টরে গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেবে তত গুণ ইমপ্রুভমেন্ট আইআরডি হবে। আইআরডি এর এই মুহূর্তে খবর কি? যে খবরে দাঁড়ালো তাতে নেপালে যে প্রজেক্ট হচ্ছে, এই প্রজেক্টটা কিন্তু ছোট প্রজেক্ট, এরকম অসংখ্য প্রজেক্ট কিন্তু আইআরডি এর ঝুলিতে রয়েছে। মানে আইআরডি ভবিষ্যতে কিন্তু যেটাকে ওভার ভ্যালু বলে ফান্ডামেন্টালরা বলছে, ভ্যালু ইনভেস্টররা বলছে, আমি সেক্ষেত্রে বলছি এটা কিন্তু একটা বিজনেস গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যালুয়েশনটাও তৈরি হয়ে যাচ্ছে। ফলে পি দেখে কোম্পানি আউট, এই চিন্তা ভাবনা যেন কখনো তোমাদের মধ্যে না থাকে। তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা ছিল। তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্টে। তোমাদের প্রচুর উৎসাহজনক সমস্ত কমেন্টগুলো পাই, এই জন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি।